প্রত্যেকে হেডিং করো বায়োলজির আজকের টপিক হিউম্যান আই বা মানব চোখ। ঠিক আগের দিনে অর্থাৎ গতকালের পর থেকে আমি এটা স্টার্ট করছি। গতকাল সকালে যেটা ক্লাস নিয়েছিলাম সেখানে ডিসকাস করেছিলাম যে চোখের গঠন চিত্র এঁকে যে চোখকে কটা ভাগে ভাগ করা যায়। সেখানে আমি আলোচনা করেছিলাম, যারা ক্লাস দেখুন একটু বলে দিই, যে মোটামুটি চোখকে আই বল, প্রোটেক্টিভ পার্ট আর আই মাসেল হিসাবে কিন্তু ভাগ করতে পারি। আর একটা যেটা থাকে সেটা হচ্ছে অশ্রুগ্রন্থি। এবার আই বলের আবার মোটামুটি দুটো ভাগ, একটা তোমার টিউনিক্স আর একটা তোমার রিফ্র্যাক্টরি মিডিয়াম, সেগুলো প্রত্যেকটা কিন্তু বলা হয়েছিল, হ্যাঁ কি না। এবার আমি বলেছিলাম যে পার্টগুলো প্রত্যেকটা আগের দিন ডিসকাস করেছি, সেই প্রতিটা অংশ কোথায় অবস্থান করে আর প্রতিটা অংশের কাজ। ওকে, দেখো সবগুলো কিন্তু পরপর নোট ডাউন করাবো। ফার্স্ট মানব চক্ষুর যে অংশ নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে স্ক্লেরা। নোট ডাউন করবে স্ক্লেরা। দেখো ফার্স্ট পয়েন্ট আমি লিখব যে কোথায় অবস্থান করে, তার পরের পয়েন্ট লিখব কাজ। অবস্থান করে লিখে নাও যে অক্ষিগোলকের পিছনে, অক্ষিগোলকের পিছনে তাড়াতাড়ি লিখবে, আগে কান শেষ করতে হবে। অক্ষিগোলকের পিছনে সবচেয়ে বাইরের তন্তুময় আবরণী। ওকে, এটা হলো স্ক্লেরা। তাহলে স্ক্লেরা কি, কোথায় অবস্থিত বলা হলো। স্ক্লেরার কাজ কি? দেখো স্ক্লেরার মেনলি কাজ হচ্ছে, ভালো করে দেখবে, স্ক্লেরার কাজ হচ্ছে প্রোটেক্টিভ। অর্থাৎ আমি কিন্তু এটা বলেইছিলাম, এটা যে আবরণের মধ্যে স্ক্লেরা পড়ে, যেটা আউটার মোস্টের স্ক্লেরা আর কর্নিয়া বলা হয়েছিল। তাহলে স্ক্লেরা কাজ কি করবে? স্ক্লেরা হচ্ছে অক্ষিগোলকের পিছনে অন্যান্য স্তরকে কি করে? রক্ষা করে। লিখে নাও, অন্যান্য স্তরকে রক্ষা করে। ওকে, এই হলো স্ক্লেরা। চলো স্ক্লেরার পরের যেটা জানার দরকার আমাদের গুরুত্বপূর্ণ, রেটিনা। রেটিনা কোথায় অবস্থান করে? আমি কিন্তু চিত্রে বলেছিলাম, কেউ বলতে পারবে? সুজাতা, এসা, বলা যাবে কারোর? রেটিনা কোন জায়গায় অবস্থান করে? দেখো রেটিনা হ্যাঁ, অক্ষিগোলকের পিছনে যে অন্ত আবরক, সেটা কি? সেটা হচ্ছে রেটিনা। নোট ডাউন করে রাখো যে অক্ষিগোলকের পিছনের অন্ত আবরক, অক্ষিগোলকের পিছনে অবস্থিত অন্ত আবরক। ওকে, সেটা রেটিনা। রেটিনার কাজ কি বলো? রেটিনার কাজ কি কি মনে হয়? প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। ভেরি গুড, বস্তির প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। প্রতিবিম্ব গঠনে সাহায্য করে, নোট ডাউন করবে, প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। ওকে, নেক্সট আমাদের যেটা জানার দরকার, কোরয়েড। এই কোরয়েড দিয়ে কিন্তু কোশ্চেন এসেছিল সিজিএলে। কোরয়েড, এই কোরয়েড কোথায় অবস্থিত? ভালো করে শোনো, এটা হচ্ছে অক্ষিগোলকের পিছনে অবস্থিত, বাট এই আবরকটা কি? মধ্য আবরক, অর্থাৎ রেটিনারও পরে। লিখে রাখো, অক্ষিগোলকের পিছনে মধ্য আবরক। অক্ষিগোলকের পিছনে মধ্য আবরক, কোনো অসুবিধা নেই। এর কোরয়েডের কাজ কি? দেখো ভালো করে শোনো, কোরয়েডের কাজ কিন্তু দেখো, রেটিনা আছে, রেটিনাকেও যে আটকাবে বা রেটিনাকে যে প্রতিরক্ষা প্রদান করবে সেটাকে কোরয়েড। এই প্রতিরক্ষাটা প্রদান করে কিভাবে? যে আলো এক্সট্রা অ্যামাউন্ট যে আলো আছে, সেটি যদি বিচ্ছুরিত আলো যদি প্রতিফলিত হয় তাহলে রেটিনা ক্ষতি হতে পারে। এই বিচ্ছুরিত আলোর প্রতিফলন বন্ধ করে কে? কোরয়েড। এবং এই বন্ধ করার মাধ্যমে কি করে? রেটিনাকে রক্ষা করে। লিখে নাও, বিচ্ছুরিত আলোর প্রতিফলন বন্ধ করে বিচ্ছুরিত আলোর প্রতিফলন বন্ধ করে রেটিনাকে রক্ষা করে। ওকে, চলো কোরয়েডের পর নোট ডাউন করো কর্নিয়া। কর্নিয়ার অবস্থান দেখি কে বলতে পারে কর্নিয়ার অবস্থান। দেখো কর্নিয়া বলাই হয়েছিল, হ্যাঁ স্ক্লেরার একদম হচ্ছে, এটা বলতে পারি যে অক্ষিগোলকের বহিরাবরকের সামনের অংশ। লিখে নাও, অক্ষিগোলকের বহিরাবরকের সামনের অংশ। ওকে, এই হলো কর্নিয়া। কর্নিয়ার কাজ কি মনে হয়? কর্নিয়া কিন্তু দেখো খুব গুরুত্বপূর্ণ প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে।
আমি কিন্তু প্রতিসারক মাধ্যম কটা হয় আমি কিন্তু বলেছিলাম। কি হয় মোটামুটি প্রতিসারক মাধ্যম? অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার আর লেন্স। এছাড়াও যেটা এই তিনটে ছাড়াও যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিসারক মাধ্যম, সেটা হচ্ছে কর্নিয়া। লিখে নাও, প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। দেখো আগের দিনের ক্লাসটা একটু ফলো করে নিও, সেখানে কিন্তু এইগুলো ডিসকাস করাই আছে। হচ্ছে এরপরে চলে এসো তারারন্ধ্র, যাকে ইংলিশে বলা হয় পিউপিল। নোট ডাউন করবে তারারন্ধ্র। তারারন্ধ্র কোথায় অবস্থিত বলো? তারারন্ধ্র কোথায় অবস্থিত? আইরিসের পিছনে অবস্থিত। ওকে, এবার আইরিসের পিছনে বলতে পারো, বা এটাও বলা যায় যে লেন্সের জাস্ট সামনে যে অংশ, বা এটাকে আইরিসের পিছনে বলাটাই বেটার। নোট ডাউন করো, আইরিসের পিছনে অবস্থিত। তারারন্ধ্রের কাজ কি সায়ন বলা যাবে? তারারন্ধ্রের কাজ কি বলো? এইটা এমন একটা জায়গা, এর মধ্যে দিয়ে কী করে? আলোটা কী করে? প্রবেশ করে। লিখে নাও, চোখে আলোকরশ্মি প্রবেশ করে। হয়েছে। এবার তারারন্ধ্রের পরে যেটা গুরুত্বপূর্ণ, আইরিস। তাহলে আইরিসের অবস্থান কি? কোন জায়গাটাকে বলবে? আমি আগের দিন ছবি এঁকে দেখিয়েছিলাম। আইরিস কোন জায়গাটাকে বলবে? আইরিস এই অংশটা আইরিস বলা যাবে? দেখো, তারারন্ধ্রের চারিপাশে বলতে পারো, বা বলতে পারি লেন্সের ওপরে, হ্যাঁ কি না? নোট ডাউন করো, বা তারারন্ধ্রের চারিপাশে বা লেন্সের ওপরের দিকে অবস্থিত, বা লেন্সের ওপরে অবস্থিত। অসুবিধা নেই, চলো। এই আইরিসের কাজ কি? এই আইরিসের কি গুরুত্বপূর্ণ কাজ? দেখো, এটা কি করে? তারারন্ধ্রকে ছোট বা বড় হতে সাহায্য করে। মানে আলোর তীব্রতা অনুযায়ী তারারন্ধ্রকে ছোট ও বড় হতে সাহায্য করে। পশুদের ক্ষেত্রে ভালোভাবে বুঝতে পারা যায়। হ্যাঁ, পশুদের ক্ষেত্রে দেখো, মানুষের ক্ষেত্রেও বোঝা যায়। তুমি সামান্য অন্ধকার ঘর করে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে টর্চ মারলেই বুঝতে পারবে। নর্মাল আমাদের তারারন্ধ্র একরকম, চোখের একটু টর্চ বা কোনো আলো ফেললেই দেখবে অটোমেটিক্যালি সংকুচিত হচ্ছে। এটা তারারন্ধ্র সংকুচিত হয়, এবং একে হেল্প করে কে? এই হচ্ছে আইরিস। ওকে, চলো নেক্সট হচ্ছে লেন্স। লেন্সের অবস্থান প্রত্যেকেই কম বেশি জানো, একদম মধ্যস্থল। কিন্তু লেন্সের কাজ কি? আচ্ছা, আগে অবস্থান লিখে নাও। লেন্সের অবস্থান কি বলতে পারি? যে আইরিসের পিছনে দ্বি উত্তলাকার অংশ। খুব গুরুত্বপূর্ণ, লিখে নাও, আইরিসের পিছনে দ্বি উত্তলাকার অংশ। ওকে, এবার লেন্সের কাজ কি বলেছিলাম? লেন্সের প্রধান কাজ কি মনে হয়? দেখো, লেন্সের হ্যাঁ, এটা তো খুব গুরুত্বপূর্ণ যে ফোকাস। তাহলে তার আগে ফোকাসটা কোথায় গঠিত হয়? তা জানেন, মানে তার আগের প্রসিডিওরটা কি? ফোকাস দিয়ে তৈরি হয় তার আগে, হ্যাঁ, রেটিনায় হবে। তার আগে প্রসিডিওরটা কি? আলোর প্রতিসরণ। তাহলে আলোকরশ্মি যদি প্রতিসারিত হয় কোথায়? এই লেন্সে প্রতিসারিত হয়ে কি করে? যে প্রতিসরণের ফলে যে গঠিত হবে, সেটা কোথায় গঠিত হবে? সেটা পুরোপুরি গঠিত হবে রেটিনার ওপর। চলো নোট ডাউন করো, আলোর প্রতিসরণ ঘটিয়ে। দেখো, প্রতিসারক মাধ্যম হিসাবে কিন্তু বলাই আছে, আলোর প্রতিসরণ ঘটিয়ে আলোকরশ্মিকে রেটিনায় কেন্দ্রীভূত করে। ওকে, মনে থাকে জানো। চলো, লেন্সের পরে লেখো কনজাংটিভা। এর কোথায় অবস্থান করে বলতে পারবে? এটি হলো কর্নিয়ার বাইরের আচ্ছাদন। নোট ডাউন করো, কর্নিয়ার বাইরের আচ্ছাদন। এর কাজ কি? কর্নিয়াকে রক্ষা করা। দেখো, আমি যখন ভাগ লেখাই তখন কিন্তু একটা যে পার্টটা লেখানো হয়েছিল, যে প্রোটেকটিভ, যেগুলো একটা চোখকে রক্ষা করে,
তার মধ্যে কিন্তু আমরা কনজাংটিভা লিখেছিলাম, হ্যাঁ কি না? আইব্রো কনজাংটিভ এটা কিন্তু লেখানো হয়েছিল। ওকে, নেক্সট নোট ডাউন করো অ্যাকুয়াস হিউমার। নেক্সট নোট ডাউন করবে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার কোথায়, কোন জায়গাটা অ্যাকুয়াস হিউমার? অনেকে কিন্তু গুলিয়ে ফেলে অ্যাকুয়াস আর ভিট্রিয়াস হিউমারকে। অ্যাকুয়াস হিউমার কোন জায়গাটায়? লেন্স ও কর্নিয়ার মাঝে, মনে থাকবে, লেন্স ও কর্নিয়ার মাঝে, লেন্স ও কর্নিয়ার মাঝে। তাহলে ভিট্রিয়াস হিউমার কোথায় হবে? লেন্স ও রেটিনার মাঝে, মনে থাকবে। এবার অ্যাকুয়াস হিউমারের কাজ কি? একইভাবে বিবর্ধক মাধ্যম হিসেবে কাজ করে, বিবর্ধক মাধ্যম হিসাবে কাজ করে। ওকে, হয়েছে? চলো তাহলে অ্যাকুয়াস হিউমার এতখানি প্রত্যেকে নোট ডাউন করা হয়েছে, পেজ ওল্টাই আশা করি কমপ্লিট। চলো নেক্সট নোট ডাউন করো ভিট্রিয়াস হিউমার। তাহলে লিখে নাও প্রত্যেকে ভিট্রিয়াস হিউমার কী বললাম। জাস্ট লেন্সের পিছন পাটে যেটা বৃহৎ প্রকোষ্ঠ, সেটা কার কার মধ্যে? লেন্স ও রেটিনার মাঝে। নোট ডাউন করে নাও ভিট্রিয়াস হিউমার। নোট ডাউন করো লেন্স ও রেটিনার মাঝে। কালী পুজোর পরে শুধুমাত্র বায়োলজির ওপর কিন্তু পরীক্ষা নেব, জেনারেল সায়েন্সের শুধুমাত্র বায়োলজির ওপর। প্রত্যেকে পড়তে থাকো, যা যা হয়েছে আমি প্রত্যেককে আগের নোটগুলো আমি দিয়ে দেবো, কিছু রেকর্ডিং মানে নেই আর কি, তো তাদের আমি প্রত্যেকটা নোট আমি এই কালী পুজোর মাঝে আমি দিয়ে দেবো। তোমরা ভালো করে পড়তে থাকো, কালী পুজোর পরে আমি ডেট বলবো, শুধুমাত্র বায়োলজি জেনারেল সায়েন্সের পরীক্ষা নেব। চলো, এর কাজ কি? ভিট্রিয়াস হিউমারের কাজ কি? প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। হয়েছে? কোনো অসুবিধা নেই। এরপর নেক্সট যেটা জানার দরকার, অশ্রুগ্রন্থি, ল্যাক্রিমাল গ্ল্যান্ড যেটাকে বলি আমরা, অশ্রুগ্রন্থি। অশ্রুগ্রন্থি কোন জায়গাটায় অবস্থিত? সায়ন বলা যাবে, অশ্রুগ্রন্থি কোন জায়গায় অবস্থিত? বলতে পারবে? কেউ বলতে পারবে অশ্রুগ্রন্থি কোন জায়গায় অবস্থিত? লিখে রাখো অক্ষিকোটরের বহির্ভাগে ঊর্ধ্বপল্লবের নিচে। লিখে নাও অক্ষিকোটরের বহির্ভাগে, চোখের মধ্যে কিন্তু ঠিক নয়, বহির্ভাগে, বহির্ভাগে ও ঊর্ধ্ব অক্ষিপল্লব, ঊর্ধ্ব অক্ষিপল্লবের নিচে অবস্থিত। ওকে, এর কাজ কি? এর কিন্তু কিছু বিশেষ কাজ রয়েছে। এর প্রথম কথা হচ্ছে চোখে সিক্ত রাখতে সাহায্য করে। এছাড়া তাহলে ফার্স্ট পয়েন্ট লেখো, চোখে সিক্ত রাখে। সেকেন্ড পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এই অশ্রুগ্রন্থি নিঃসৃত অশ্রুর মধ্যে সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম ক্লোরাইডের মতো কিছু বিশেষ লবণ বর্তমান, যা জীবাণুনাশক হিসাবে সাহায্য করে বা জীবাণুনাশক হিসেবে কাজ করে, জীবাণুনাশক হিসেবে কাজ করে। ওকে, মনে থাকবে এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে ভালো করে শোনো, ভালো করে যেটা জানার দরকার, অন্ধবিন্দু। অন্ধবিন্দু কোন জায়গাটা অবস্থিত? যেটাকে ব্লাইন্ড স্পট বলি আমরা। কে বলতে পারে অন্ধবিন্দু কোন জায়গাটা অবস্থিত? বলো বলো, বলা উচিত। অন্ধবিন্দু কোন জায়গায় অবস্থিত? লেন্সের ঠিক একদম, লেন্সের মানে বলতে পারি যে তাররন্ধ্রের বিপরীতে রেটিনার ওপর, রেটিনার ওপর অবস্থিত, কিন্তু একদম স্ট্রেট। লিখে রাখো তাররন্ধ্রের বিপরীতে রেটিনার ওপর অবস্থিত, তারারন্ধ্রের বিপরীতে অবস্থিত, বিপরীতে রেটিনার ওপর। লিখে রাখো রেটিনার ওপর। এটাকে ব্লাইন্ড স্পট বা ব্ল্যাক স্পট বলে। এই অন্ধবিন্দুর কাজটা কি? অন্ধবিন্দু কি কাজ করে বলতে পারবে? অন্ধবিন্দুর কাজ কি বলো? এখানে হ্যাঁ, কি করতে হয় না? এখানে কোনো প্রতিবিম্ব গঠন হয় না, এখানে কোনো প্রতিবিম্ব গঠন হয় না, তাই একে অন্ধবিন্দু বলে। এখানে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। নেক্সট লাস্ট যে অংশ নিয়ে আমাদের ডিসকাস করা প্রয়োজন, সেটা হচ্ছে ইয়েলো স্পট বা পিত বিন্দু, যেটাকে বলি আমরা পিত বিন্দু বা ইয়েলো স্পট। এটা কোথায় অবস্থিত বলা উচিত? কোথায় অবস্থিত?
এটা তারন্দের বিপরীতে রেটিনার যে কোনো মানে যে কোনো রেটিনার উপর অবস্থিত। জাস্ট এটুকু লিখে নাও, রেটিনার উপর অবস্থিত। এখানে কি হয় দেখো, এই পীতবিন্দু প্রতিবিম্ব গঠনে কি করে, সাহায্য করে, প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। ওকে, অসুবিধা নেই। দেখো এই যে বললাম আমি, এটা কিন্তু চোখের বিভিন্ন অংশ ও তার কাজ, অসুবিধা নেই। এরপরে আমার যেটা জানার দরকার যে চোখের বিভিন্ন দেখা বা দৃষ্টি রিসপেক্টে কিছু ডিজিজ বা কিছু রোগ ও তার সঙ্গে বিভিন্ন এই দর্শনের ওপর বিভিন্ন টার্ম। প্রথমে আমাদের যে দৃষ্টি, এই দৃষ্টিকে কটা ভাগে ভাগ করা যায়, যদি সমগ্র প্রাণীকুলের রেসপেক্টে ভাবি, উদ্ভিদের তো দৃষ্টির কথা বলতে পারি না, দৃষ্টিটা মেনলি প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য। এই প্রাণীদের ক্ষেত্রে দৃষ্টিটা কটা ভাগে ভাগ করা যায়, কেউ বলতে পারবে? দুটো ভাই, কী কী? একটা একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি। ওকে, জাস্ট একটা পয়েন্ট করে দেখো, দৃষ্টিকে দুটো ভাগে ভাগ করা যায় বা ভিশনকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা নোট ডাউন করে নাও, একনেত্র, আর একটা কি, দ্বিনেত্র। কাকে বলা হয় একনেত্র, কাকে বলা হয় দ্বিনেত্র, কেউ বলতে পারবে? দেখো চোখ, হ্যাঁ একদমই তাই। আর দুটি চোখ দিয়ে যদি একটা দৃষ্টিকেই আমরা প্রতিবিম্ব গঠন করি তাহলে সেটা একনেত্র। দেখো আমরা সমস্ত প্রাণীর ক্ষেত্রে মেনলি দুটো করে চোখ বর্তমান, তাহলে দুটি চোখ দ্বারা, লিখে নাও, দুটি চোখ দ্বারা একটি প্রতিবিম্ব, চোখ দিয়ে একটি প্রতিবিম্ব। আর দ্বিনেত্রর ক্ষেত্রে কি, দুটি দিয়ে দুটি ভিন্ন প্রতিবিম্ব, দুটি চোখে দুটি ভিন্ন প্রতিবিম্ব যদি গঠিত হয় বা দেখা যায় তাহলে হচ্ছে তাকে দ্বিনেত্র বলি। এবার একনেত্রর উদাহরণ কি, একনেত্র উদাহরণ কি, মানুষ বলতেই পারি, হ্যাঁ কি না? আমাদের দুটো চোখ কি দুটো আলাদা জিনিস দেখতে পাই, আর দুটো চোখ দিয়ে কিন্তু একটা জিনিস দেখতে পাই। দ্বিনেত্রর এক্সাম্পল কি হবে? স্যার ওটা তো স্যার একনেত্র তো ভুল হচ্ছে তো স্যার। স্যার একনেত্র মানে তো যখন একটা চোখে একটাই দেখতে পাবে, তাহলে একনেত্র। দ্বিনেত্র দুটো চোখে ওয়েট, আমি এটা হচ্ছে উল্টো হয়ে গেছে, জাস্ট এটা কেটে দাও, আমার কনফিউজ হয়ে গেছি। দ্বিনেত্র মানে যেটা দুটি চোখ দিয়ে দুটি চোখ দিয়ে একটি যদি কোনো কিছু প্রতিবিম্ব গঠিত হয় তাহলে সেটা হচ্ছে দ্বিনেত্র। আর দুটি চোখে যদি দুটি প্রতিবিম্ব আলাদা আলাদা গঠিত তাহলে সেটা হচ্ছে একনেত্র, হ্যাঁ কি না? মানে একটি চোখের মধ্যে যদি একটি দেখতে পাই, যেমন উদাহরণ কি বলতে পারি, গরু, হরিণ, এদের দেখবে চোখের যে অবস্থান মস্তিষ্কের দু সাইডে, তাহলে দু সাইডে হওয়ার কারণে এদের কি হয়, এরা হচ্ছে দুটি যে চোখ দিয়ে কি হয়, দুটো আলাদা আলাদা জিনিস, অর্থাৎ একটি চোখের রেসপেক্টে একটি জিনিস যদি কোনো ভিশন বা প্রতিবিম্ব গঠন করে তাহলে এদেরকে কী বলা হয়, একনেত্র দৃষ্টি। আর আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের দুটি চোখ দিয়ে একটি প্রতিবিম্বই কিন্তু গঠিত হয়, হ্যাঁ কি না? আমাদের কনসেন্ট্রেশন বা আমাদের চোখের দুটোর কি প্রতিবিম্বটা একটাই গঠিত হচ্ছে। ওকে, এই দৃষ্টির ওপর কী আছে, এই দুটো ভাগে ভাগ করা যায়, একটা দ্বিনেত্র একটা একনেত্র। জাস্ট এটাকে কাটলেই হবে, একটু প্রত্যেকে চেঞ্জ করে নাও, প্রথমেই একটু তাড়াহুড়োতে ভুল বলা হয়েছে। ওকে, অসুবিধা নেই। এবার চলো যেটা জানার দরকার যে কিছু বিশেষ পয়েন্ট আছে। ফার্স্ট যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে নিয়ার পয়েন্ট। নিয়ার পয়েন্ট কথাটা কে শুনেছো? নিয়ার পয়েন্ট কথাটা কে শুনেছো? কোনো আইডিয়া? শাশ্বতী, সায়ন, নিয়ার পয়েন্ট মানে কি বা নিকট বিন্দু বলতে কি বুঝি? না মায়োপিয়া বা এরকম হাইপারমেট্রোপিয়া নয়। নিয়ার পয়েন্ট বা নিকট দৃষ্টি বলতে কি বুঝি? ভালো করে শোনো। কোনো একজন ব্যক্তি সুস্থ স্বাভাবিক দৃষ্টিতে 25 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত বস্তুকে খুব ভালো করে দেখতে পায়, একে বলা হয় নিয়ার পয়েন্ট। ওকে, জাস্ট একটা পয়েন্ট লিখে রাখো, 25 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, 25 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত বস্তুকে সুস্থ ও স্বাভাবিক দৃষ্টির ব্যক্তি দেখতে পায়। সুস্থ ও স্বাভাবিক দৃষ্টির ব্যক্তি দেখতে পায়। ওকে, এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে কি, নিয়ার পয়েন্ট বা নিকট বিন্দু। ওকে, কোনো অসুবিধা নেই, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট।
এরপরে যেটা জানা উচিত, প্রত্যেক কম বেশি জানো, সেটা হচ্ছে মায়োপিয়া। কাকে বলে মায়োপিয়া? বলা উচিত। মায়োপিয়া কি? এসা মায়োপিয়া কি? দূরের বস্তু দেখতে অসুবিধা হয়, কাছের বস্তু ভালো দেখা যায় কিন্তু দূরের বস্তুকে দেখতে পায় না। হ্যাঁ, তাহলে জাস্ট এইটুকু লিখে নাও, কাছের বস্তুকে কাছের বস্তু বলে টিক দাও, দূরের বস্তু দিয়ে তুমি কেটে দাও, মানে সরি দূরের বস্তু দিয়ে কেটে দাও, তাহলে এত ডিটেলসে লেখার দরকার নেই। ওকে, এর সলিউশন কি? এর সলিউশন কি? অবতল দর্পণ। এটা কিন্তু কোশ্চেন আসে, অবতল দর্পণ। অবতল দর্পণ কিন্তু ইউজ করা হয়, যার ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় কনকেভ লেন্স। কনকেভ লেন্স। এবার বলো, আমরা নেগেটিভ পজিটিভ বলি, অ্যাকচুয়ালি এটা নেগেটিভ না পজিটিভ? কোন পাওয়ার বলতে পারবে? নেগেটিভ। যাকে লিখে নাও নেগেটিভ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা নেগেটিভ বা পজিটিভ কথাটা বারবার ইউজ করি। কাছের বস্তু দেখতে পেলে সেটা হচ্ছে নেগেটিভ, আর দূরের বস্তু যদি দেখতে পাই তাহলে সেটা পজিটিভ হচ্ছে। এরপর নোট ডাউন করো, মায়োপিয়া করলাম। এরপর নোট ডাউন করো হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া লিখে নাও। দেখো, এটা হচ্ছে আলোর সময়তেও আবার ডিসকাস করা হবে। হাইপারমেট্রোপিয়া। আচ্ছা, তোমাদের বলে দিই, নেত্র ব্যাপারটা এক নেত্র দ্বি নেত্র একটু ভালো করে নোট ডাউন করো। আমার প্রথমে একটু উল্টো বলা হয়েছিল, ভালো করে নোট ডাউন করে নিও। হাইপারমেট্রোপিয়া, তাহলে হাইপারমেট্রোপিয়া বলতে কি? দূরের দৃষ্টি দেখা, দূরের দৃষ্টি, দূরের দৃষ্টি, নিকট দৃষ্টি। তাহলে দূরের দৃষ্টি কি হবে? দূরের দৃষ্টি ভালো দেখা যাবে, নিকে দেখা যাবে না। এর সলিউশন কি? এর সলিউশন হচ্ছে উত্তল লেন্স, কনভেক্স মিরর, কনভেক্স লেন্স। এর হচ্ছে কি বলতে পারি? এটাকে বলা হয় পজিটিভ। কোনো অসুবিধা নেই। এই গেল হচ্ছে হাইপারমেট্রোপিয়া। এরপরটা তোমরা লিখতেও পারো নাও পারো, আর একটা ডিজিজ, সেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস। ওকে, যেটাকে বলি বর্ণান্ধতা। তাহলে বর্ণান্ধতার ক্ষেত্রে কি হয়? সেখানে দেখো, এটা বর্ণান্ধতা মানে এটা সমস্ত কালারের ক্ষেত্রে হবে তা কিন্তু নয়, বিশেষ বিশেষ কাপল অফ কালারের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায়। কার কার মধ্যে সমস্যাটা হয় বলতে পারবে? কোন কোন কালারের সমস্যা হয়? নোট ডাউন করো, কালার ব্লাইন্ডনেস কোন কোন কালারের মধ্যে সমস্যা হয়? দেখি কে বলতে পারে। দুটো দেখো, একটা দুটো, একটা দেখো লাল আর সবুজ, একটা লাল সবুজ আর একটা হলুদ নীল, ঠিক আছে? এদের মধ্যে শনাক্ত করতে যদি প্রবলেম হয় তাহলে আমরা সেটাকে বর্ণান্ধতা বলি। ওকে, এরপরে আর একটা জিনিস জানার দরকার, ক্যাটারাক্ট। এটা আমরা প্রত্যেকেই প্রায় জানি। কি বলতে পারি ক্যাটারাক্ট মানে কি? যেটাকে বাংলায় কি বলি? ছানি পড়া। তাহলে এই ক্যাটারাক্টটাকে বাংলায় বলা হয় ছানি। মোটামুটি 40 থেকে 42 বছর বয়স যদি পেরিয়ে যায়, তখন চোখের ওপরে যে পর্দার উপস্থিতির কারণে দৃষ্টিটা যদি ঘোলাটে দৃষ্টি হয়ে যায় তাহলে তাকে বলা হয় ছানি। তোমরা নোট ডাউন করে নিতে পারো। হচ্ছে নেক্সট যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে গ্লুকোমা। নাম শুনেছো? গ্লুকোমা কাকে বলে? গ্লুকোমা সায়ন কি মনে হয়? না, সেটা নয়, তুই কনফিউজ হয়ে যাচ্ছ গ্লুকোসুরিয়ার সঙ্গে। এখানে গ্লুকোমা ব্যাপারটা কি? গ্লুকোমা চোখের কোন অংশের রোগ বলতে পারবে? কারো কোনো শাশ্বতী? হ্যাঁ, মানে গ্লুকোমাটা অ্যাকচুয়ালি কিসের জন্য হয় ভালো করে শুনে নাও। যে অক্ষিগুলোকে জলীয় পদার্থের অনুপস্থিতির কারণে, নোট ডাউন করো, অক্ষিগুলোকে জলীয় পদার্থের অনুপস্থিতির কারণে লেন্সের ওপর চাপ পড়ে। এর ফলে পুঁজ বা কোনো ক্ষেত্রে রক্ত বা এরকম কিছু একটা ঘোলাটে দৃষ্টি আরম্ভ হয়, তাকে গ্লুকোমা বলা হয়। ওকে, দেখো, এর একটা এফেক্ট হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া। তবে গ্লুকোজের পরিমাণ যে বেড়ে গেলেই এটা হবে এমন কোনো মানে নেই। হ্যাঁ, এটা একটা অবশ্যই কারণ। এবং সেকেন্ড কারণ কি? অশ্রুগ্রন্থি থেকে প্রপার মাত্রায় অশ্রু বা জলীয় পদার্থ নির্গত না হওয়া। ওকে, অসুবিধা নেই। চলো, মোটামুটি এইগুলো আমাদের হলো। আচ্ছা, আর একটা জিনিস নোট ডাউন করে নাও, কম্পাউন্ড আই। বলতে পারবে কাকে কম্পাউন্ড আই?
কারো কোনো আইডিয়া আছে? কম্পাউন্ড আই না, কম্পাউন্ড আই কাকে বলে? কম্পাউন্ড আই বলতে কী বুঝি আমরা? দেখো, এমনি যে চোখ অনেক সাধারণ কথা ঠিক নয়, অনেকগুলি সরল চোখের সমন্বয়ে যে চোখ গঠিত হয় তাকে কম্পাউন্ড আই বলি। নর্মালি উভচরদের ক্ষেত্রে কিন্তু এগুলো লক্ষ্য করা যায়। ওকে, চলো নোট ডাউন করো। অনেকগুলি সরল চোখের সমন্বয়ে গঠিত চোখ। ওকে, এবার কার দিয়ে দেখা যায়? মোটামুটি অ্যাম্ফিবিয়ান বা উভচর ও আর্থ্রোপোডা, এদের দেহে কিন্তু লক্ষ্য করা যায়। আর্থ্রোপোডা, অ্যাম্ফিবিয়ান, মনে থাকবে। চলো, মোটামুটি এই যেগুলো বললাম এগুলো চোখের বিভিন্ন অংশের সঙ্গে চোখের বিভিন্ন রোগ, এই নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। ওকে, নেক্সট প্রত্যেকে হেডিং করো। আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে কর্ণ বা কান। প্রত্যেকে হেডিং করবে কর্ণ বা কান। হ্যাঁ, অফকোর্স, বলো, কেন বলবে না? চোখে জল জমেছে বলে একটা রোগটা কি হয়? কোথায় জল হয়? কোথায় ওখানে চোখে জল জমেছে, এটা কিন্তু কোনো প্রপার মানে রোগের মানে এটা হচ্ছে চোখের রোগের একটা সিমটম বলা যায়। এটা হচ্ছে গ্লুকোমা সিমটম, যেখানে তুমি বলতে পারো যে চোখে জল জমেছে, মানে জলটা পরবর্তীকালে শুকিয়ে গিয়ে পুজ বা হলুদ টাইপের একটা সিরামের মতো অংশ গঠন করে। এবার আর একটা টাইপের চোখে জল জমা হয়, এখানে চোখে যে সিলিয়ারি মাসেল আছে, সিলিয়ারি মাসেলের মধ্যে জল জমে চোখটা মানে চোখের ভিতরের যে ভিট্রিয়াস হিউমারাস পার্টটা এটা ফুলে ওঠে। এখানে চোখের দৃষ্টি সাময়িক ব্যাহত হলেও ওটা আবার এখনকার সিরিঞ্জের মাধ্যমে জল বের করে নিলে আবার ওটা ঠিক হয়ে যায়। তবে এগুলো কিন্তু রোগ মানে প্রপার রোগ বলতে মানে এগুলো হচ্ছে রোগের সিমটম। বুঝতে পারলে? দেখো, আমি যেগুলো বললাম এগুলো সাধারণ ক্ষেত্রে বললাম, চোখের তো আরও প্রচুর রোগ আছে। এই চোখে জল জমাটা এটা কিন্তু একটা রোগের সিমটমের মধ্যে পড়ে। যেমন আমাদের ক্ষেত্রে যেন একটা দেখি, আমরা ছোটোবেলাতে বা এমনি মনে করতাম যে জ্বর মানে একটা রোগ। তোমরা এখন কি সেটাই মনে করো যে জ্বর একটা রোগ? জ্বর কিন্তু সিমটম। আমরা ছোটোবেলায় জ্বর হওয়াটাকে রোগ বলতে, এটা কিন্তু নয়, জ্বর হওয়াটা কোনো রোগের সিমটম। সেরকমই এই যে চোখে জল জমা, চোখের পেশি শুকিয়ে যাওয়া, অনেক কিছু কথা শুনে থাকবে, বা চোখের শিরা আরও স্ফীত হয়ে যাওয়া, এই কথাগুলো অনেকবার আমরা শুনে থাকি। তো এগুলোর কারণ বিভিন্ন ফাঙ্গাস কেন অ্যাটাক হতে পারে, বা কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ হতে পারে, বা কনজাংটিভাইটিসের ওপর কোনো কিছু হতে পারে। এতে এর এফেক্টে কী হয়, জল জমে বা আমাদের পেশি শুকিয়ে যায় বা পেশি সংকুচিত হয়। এতে কী হয়, চোখের ওপর প্রদাহ সৃষ্টি হয়। এগুলো বিভিন্ন রোগ, মানে বিভিন্ন চোখের বিভিন্ন রোগ বলতে পারি। ওকে, চলো এরপরে কান। দেখো, কানের ছবি আঁকাটা একটু ডিফিকাল্ট, তাও মোটামুটি একটা সাইডে আঁকার চেষ্টা করছি। দেখো, কানের ছবি যেটা হয় একটু দেখার চেষ্টা করো। একটু খুব মানে কমপ্লিকেটেড ছবি, মোটামুটি আঁকার একটা চেষ্টা করা যাক। দেখো, মোটামুটি আঁকছি। তোমাদের যখন আমি ভিডিও দেবো, ভিডিওর মধ্যে ছবি আপলোড আমি করে মানে প্রপার অ্যাড করে রাখবো, ঠিক আছে? মোটামুটি এরকম টাইপের দেখতে হয়। মোটামুটি এরকম একটা দেখতে হয় চোখের। এবার ক্ষেত্রে বলা হয়, চোখের ক্ষেত্রে বলি, এটা হচ্ছে আউটসাইড পার্ট, যার বাইরে কর্ণ ছত্র বা পিনা বর্তমান বাইরের পার্ট, যেটা আমি পরে আসছি। ভিতরে যদি যাও, এই পার্টটা কি বলা হয়, যেটা আমরা কান খোঁচাই আর কি, কানে যেখানে কোনো কিছু প্রবেশ করাই, এখানে এই পার্টটা, এটা হচ্ছে কি বলা হয়, এটাকে বলা হয় এক্সটার্নাল অডিটরি ক্যানেল। ওকে, মনে থাকবে, যেখান দিয়ে কোনো কিছু শব্দ তরঙ্গ প্রবেশ করে। ওকে, এইবার এই জায়গাটা দেখো, একটা খুব গুরুত্বপূর্ণ পর্দা। এইটা কি বলতে পারবে কেউ? এই জায়গাটা কেউ কিছু বলতে পারবে? এইটাকে কি বলি আমরা? এইটাকে বলি কর্ণপটহ বা
কর্ণপটহ, হ্যাঁ, যাকে ইংলিশে কি বলা হয় বলতে পারবে? টিম্প্যানিক মেমব্রেন। লিখে নেওয়া দরকার, নোট ডাউন করো, কর্ণপটহ বা টিম্প্যানিক মেমব্রেন। ওকে, এরপরে দেখো এই যে তিনটে পার্ট, আমি অতটা করিনি, এই যে তিনটে পার্ট, এই যে এতটা পর্যন্ত, এখান থেকে একটা, দুটো, তিনটে, এটা কি? এটা হচ্ছে মানে কানের তিনটি অস্থি। অস্থির নাম তোমরা কম বেশি প্রত্যেকে জানো, কি কি? মেলিয়াস, ইনকাস, স্টেপিস, হ্যাঁ কি না? তার মধ্যে এই বাইরের পার্টটা মেলিয়াস, তারপরে এই পার্টটা হচ্ছে ইনকাস, লাস্টেরটা এই ক্ষুদ্র পার্টটা হচ্ছে স্টেপিস, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। এবার এই যে চলে যাচ্ছে ভিতর দিকে, এটা কীকে বলা হয়? এটাকে খুব গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় ভেস্টিবুলার নার্ভ। নোট ডাউন কর নাও, ভেস্টিবুলার নার্ভ। ওকে, অসুবিধা কিছু নেই। এবার এইখান দিয়ে যে একটা মানে টিউব সদৃশ্য বা নালিকা সদৃশ্য বেরিয়ে যাচ্ছে, যাকে বলা হয় ইউস্টেচিয়ান নালিকা। ইউস্টেচিয়ান নালিকা। ওকে, মোটামুটি আমরা এইগুলোকে বলতে পারি, হ্যাঁ এটার নাম হচ্ছে ককলিয়া। ককলিয়া সম্বন্ধেও কিন্তু আমাদের জানতে হবে। মোটামুটি প্রত্যেকে মোটামুটি আইডিয়া পাওয়া গেছে চোখের, চোখ বলছি সরি, কানের এরকম গঠন হয়। তাহলে আমি ভালো করে শুনে নাও, যদি কানের গঠন বলা হয়, মোটামুটি গঠন কটা ভাগে ভাগ করতে পারি? একে তিনটাকে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে বহিস্থ বা এক্সটার্নাল, একটা মধ্যস্থ বা মিডল, আর একটা কি হচ্ছে? আর একটা হচ্ছে অন্তস্থ বা অন্তঃকর্ণ যেটাকে বলি। একটা বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। ইংলিশে বলতে পারি এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার আর ইন্টারনাল ইয়ার। ওকে, প্রথমেই আমি অন্তস্থকে দুটো ভাগে ভাগ করি। অন্তস্থকে কী কীভাবে ভাগ করা যায়? একটা হচ্ছে ককলিয়া, আর একটা হচ্ছে ভেস্টিবুলার। ওকে, কোনো অসুবিধা নেই। এই ভেস্টিবুলারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যেটাকে বলি আমরা অটোলিথ যন্ত্র। আশা করি নাম তোমরা শুনেছ, অটোলিথ যন্ত্র। প্রত্যেকটার অবস্থান কাজ আমি বলবো। ওকে, এই মিডল লেয়ারটা মেনলি কী থাকে? এখানে অস্থি নির্ভর অংশ, অর্থাৎ এই অংশটা কি পুরোপুরি অস্থি দ্বারা গঠিত। অস্থি কটি? তিনটি। নাম প্রত্যেকেই তোমরা তিনটে কম বেশি জানো, নোট ডাউন করে নাও। প্রথম নাম লিখবে হচ্ছে মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এটাই হচ্ছে দেহের সবথেকে ক্ষুদ্র হাড়, তবে সবথেকে ক্ষুদ্রতম কোনটা? সেটা হচ্ছে স্টেপিস, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। এরপরে বহিস্থের কোনটা কি কি? ফার্স্টে হচ্ছে কর্ণছত্র, তারপরে যেটাকে বলে পিনা, তারপরে বলি কর্ণকুহর। নাম শুনে একটু মানে বাংলায় শুনে বেশি কঠিন মনে হয়, ইংলিশে বলতে পারি অডিটরি মেলিটাস, যেটার মধ্যে দিয়ে প্রবেশ করে। ওকে, যের মধ্যে যাচ্ছে। আর থার্ড কি? থার্ড হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন বা কর্ণপটহ। বোঝা গেল? তাহলে মোটামুটি কানের বিভিন্ন অংশ ভাগ সম্বন্ধে কোনো অসুবিধা নেই। আর একবার বলে দিই, বহিস্থ বা এক্সটার্নাল, মিডিল বা মধ্যস্থ, আর একটা ইন্টারনাল বা অন্তস্থ। ইন্টারনালকে ভাগ করা যাচ্ছে ককলিয়া ও ভেস্টিবুলার অর্গান দিয়ে। ভেস্টিবুলার অর্গানের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অটোলিথ যন্ত্র, যার কাজ আমি বলবো। মধ্যস্থ বলতে তিনটে হাড়, আর বহিস্থ বলতে কি কি? পিনা বা কর্ণছত্র, কর্ণকুহর ও কর্ণপটহ। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এরপর ভালো করে শুনে নাও, একটু দেখে নেওয়া দরকার। আমি লেখাচ্ছি না, আমি মুখে বলছি, তোমার নোট ডাউন করে নাও। ফার্স্ট, অটোলিথ যন্ত্র। অটোলিথ যন্ত্রের কাজ কি কেউ বলতে পারবে? তোমরা কিন্তু লিখে নাও, অটোলিথ যন্ত্রের কাজ কি বলা যাবে? অটোলিথ যন্ত্রের কাজ কি? সায়ন, শাশ্বতী? দেহের ভারসাম্য রক্ষা করা। প্রত্যেকে নোট ডাউন করো, প্রত্যেকটা কাজ কিন্তু ইম্পর্টেন্ট। দেহের ভারসাম্য রক্ষা করা। ওকে, এই হলো অটোলিথ যন্ত্রের কাজ। এবার ভালো করে শুনবে, এই অটোলিথ যন্ত্রের সঙ্গেই ককলিয়ার মধ্যে আরেকটি বিশেষ অঙ্গ রয়েছে, যেটা হচ্ছে কটি যন্ত্র। আশা করি নাম শুনেছ। এটা ককলিয়ার মধ্যে, যেমন ভেস্টিবুলারের মধ্যে অটোলিথ যন্ত্র, ককলিয়া হচ্ছে কটি যন্ত্র। এই কটি যন্ত্রের কাজ কি? কটি যন্ত্রের কাজ হচ্ছে শ্রবণ গ্রাহক হিসাবে কাজ করে।
অসুবিধা নেই, তোমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট করে করে লেখো। অটোলিথ বলে হেডিং করে লেখো, জলে বলছি সরি, দেহের ভারসাম্য রক্ষা করা, কটি যন্ত্রের কাজ লেখো, শ্রবণ গ্রাহক হিসাবে কাজ করা। অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো এবার ইউস্টেশিয়ান নালী, দেখো নালিকা বলেছি একটা, এই ইউস্টেশিয়ান নালিকায় ব্যাকেটে লিখে রাখো এর কাজ। আমি আর এখানে নতুন পয়েন্ট করছি না, তোমরা পয়েন্ট করো। ইউস্টেশিয়ান নালিকা, এই ইউস্টেশিয়ান নালিকার কাজ কি? যে বায়ুর চাপ নিয়ন্ত্রণ করা, বায়ুর চাপ নিয়ন্ত্রণ করা। দেখো আমি হচ্ছে সেই মতো সিকোয়েন্স করে লেখাচ্ছি না, মুখে বলছি, তোমরা একটু ভালো করে নোট ডাউন করো। বায়ুর চাপ নিয়ন্ত্রণ করা। ওকে, এবার চলে এসো 3 প্রকার হাড়। এই 3 প্রকার হাড়ের কাজ কি বলতে পারবে? বলা যাবে এই 3 প্রকার হাড়ের কাজ কি? একটা কানের মধ্যে ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বর্তমান, এর কাজ কি? বলো বলো বলো, কারো কোনো আইডিয়া? সায়ন? সে শব্দের দিকটাকে নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? তীব্রতাকে নিয়ন্ত্রণ। না না না, দেখো দেখো ভালো করে বোঝো। শব্দ প্রবেশ করছে এই দিক দিয়ে, হ্যাঁ কি না? শব্দ প্রথমে অ্যাবজর্ব হচ্ছে কোদিকে? কর্ণপটহ দিয়ে, দিয়ে যাচ্ছে কোথায়? মধ্যকর্ণ, অর্থাৎ 3টে অস্থিতে। এবার এই যে এই যে শব্দ যে প্রবেশ করছে, এটা কী হিসাবে প্রবেশ করে? শব্দ তরঙ্গ হিসাবে প্রবেশ করে। তাহলে এই তরঙ্গকে কর্ণপটহ থেকে অন্তঃকর্ণে পাঠিয়ে দেয়। চলো লিখে নাও, শব্দ তরঙ্গকে কর্ণপটহ থেকে বা টেম্পানিক মেমব্রেন থেকে, পটহ থেকে অন্তঃকর্ণে পাঠিয়ে দেয়, অন্তঃকর্ণে প্রেরণ করে। হয়েছে? চলো তাহলে অস্থির 3টে কাজ আমি পেলাম। স্টেপিসটা একটু গোল করে রাখো, কারণ স্টেপিসটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম। হয়েছে? এবার আমার যেটা বাকি থাকলো কর্ণপটহ। কর্ণপটহের কাজ কি? কর্ণপটহের কাজে শব্দ তরঙ্গে মধ্যকর্ণে প্রেরণ করা। কর্ণকুহরের কাজ কি, বা এই ক্যানেলটার কাজ কি? এই কাজ শব্দ তরঙ্গকে কর্ণপটহে পাঠিয়ে দেওয়া। আর একদম বহিঃকর্ণের যে পিনা বা কর্ণছত্র, এর কাজ কি? শব্দ তরঙ্গকে সংগ্রহ করে কর্ণকুহরে পাঠানো। তাহলে বলতে পারি যে প্রথমে কর্ণছত্র থেকে কর্ণকুহর, কর্ণকুহর থেকে কর্ণপটহ, কর্ণপটহ থেকে অস্থিতে, এইভাবে কিন্তু তরঙ্গটা যাচ্ছে। এবার এই অস্থি থেকে যাচ্ছে অন্তঃকর্ণে। অন্তঃকর্ণে থেকে কি করা হয়? এই ককলিয়ার মাধ্যমে কটিযন্ত্রের মাধ্যমে চলে যাচ্ছে কোথায়? মস্তিষ্ক, হ্যাঁ কি না? এবার যদি তোমাদের প্রশ্ন করা হয় মস্তিষ্কের কোন জায়গায় বা মস্তিষ্কের কোন অংশে শ্রবণ গ্রাহক হিসাবে কাজ করে, কালকেও আলোচনা করছিলাম, দেখি কে বলতে পারে? টেম্পোরাল লোব, পারফেক্ট। অগ্রমস্তিষ্কের গুরু মস্তিষ্কের যে লোব বলেছিলাম, সেই লোবের মধ্যে টেম্পোরাল লোব হচ্ছে শ্রবণ গ্রাহক হিসেবে কাজ করে। তাহলে এই কটি যন্ত্র থেকে নার্ভ কিন্তু ডাইরেক্ট লিঙ্ক আছে কোথায়? টেম্পোরাল লোবের সঙ্গে। বোঝা গেছে? এই হলো আমাদের টোটাল কানের বিভিন্ন অংশটার কাজ বললাম, তোমরা কিন্তু একটু গুছিয়ে লিখে নিও। ওকে, দেখো এরপরে একটা পার্ট আমাদের বাকি থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ইন্দ্রিয়ের মধ্যে, সেটা হচ্ছে জিভ বা জিহা। দেখো জিহার মধ্যে আমরা জানি যে জিহার ওপরে তলে বিভিন্ন রকম কি 7 কোরক বা টেস্ট বার্ড বর্তমান। এই 7 কোরকের কিন্তু বিভিন্ন অংশে বিভিন্ন স্বাদ গ্রহণ করে। একটু আলোচনা করা হোক, তাহলে মনে থাকবে আশা করি। অগ্রভাগে কোন স্বাদ গ্রহণ করে জীবের? কে বলতে পারে? জীবের অগ্রভাগে কোন স্বাদ গ্রহণ করে? ঝাল আবার কে বললো? ঝাল কোনো স্বাদই নয় তো। ঝাল ভালো করে শুনে রাখো, শোনো আগে ঝালটা নিয়ে একটু আলোচনা করি। ঝাল কি আমরা কোনো স্বাদ মনে করি? ঝাল কিন্তু কোনো স্বাদই নয়। তুমি একটা লঙ্কাকে তুমি ঠোঁটে একটা খাও, সেখানে তোমার জ্বালা করবে। ঝাল মানে হচ্ছে একটা জ্বালা। যে কোনো অ্যাসিডের পরিমাণ যদি হঠাৎ পরিমাণ বেড়ে যায়, ফর্মিক অ্যাসিডের পরিমাণ, তখন জ্বালা করে। এই জ্বালাটাই হচ্ছে ঝাল। কথাটা বুঝতে পারলে? এটাই ঝাল কিন্তু কোনো স্বাদ নয়। স্বাদ মেনলি 4 প্রকার। কি কি? মিষ্টি, তেঁতো, লবণ আর হচ্ছে টক। ঠিক আছে? তাহলে সামনে কি হয় দেখো, তোমরা যদি মনে করো যে লিখে নেবে, লিখে নিতে পারো, বা শুনে মনে রাখো। 4টে অংশে 4টে ভিন্ন স্বাদ কিন্তু গ্রহণ করা হয়। সামনের পাটে করা হয় মিষ্টি, পিছনের পাটে করা হয় তেঁতো, ডান দিকে করা হয়, একটা সাইডে করা হয় হচ্ছে মানে কি বলবো, লবণ, আর একদম পিছনের পাটে করা হয় টক। ঠিক আছে?
এটা একটু মনে রাখতে হবে। ওকে, একদম সামনের দিকে মিষ্টি, একদম পিছন দিকে তেতো, তারপরে হচ্ছে লবণ, তারপরে হচ্ছে টক। এই ব্যাপারটা কিন্তু মনে রাখার দরকার। তবে আমাদের কম্পিটিটিভ এক্সামে না এইরকম টাইপের কখনো কোনো জিহাদি এরকম টাইপের কোন অংশে কী স্বাদ গ্রহণ হয় সেরকম কোনো কোশ্চেন কখনো আমি দেখিনি। তবে আসবে না তা নয়, আমি দেখিনি আর কেন, এটা হচ্ছে বড্ড মানে একটু বিলো স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এই হলো মোটামুটি, ভালো করে শুনে নাও, এই হলো মোটামুটি আমার টোটাল আজকের টপিক। আশা করি কোনো সমস্যা নেই। এই সপ্তাহের মাঝে আমি কিছু নোটস প্লাস কিছু এক্সট্রা কোনো কিছু পাঠাবো ওয়ান লাইনার, তোমরা ভালো করে একটু পড়ে রেখো বায়োলজি পার্টটা। তাহলে পরের কালী পুজো ভাইফোঁটা মিটে গেলে শুধু বায়োলজির উপর একটা পরীক্ষা নেব, ঠিক আছে? চলো তাহলে আজকে এতটাই। না গ্রুপে, না পার্সোনাল আমি গ্রুপে দেবো, প্রত্যেকটা নোট আমি গ্রুপে দেবো, মানে বায়োলজির উপর যে কটা নোট আছে আমি গ্রুপে দেবো, ঠিক আছে? ওকে, চলো আজকে